জমিদারি চলিয়া গেলেও সত্যবাবুর ধনসম্পদ প্রচুর আছে। কলিয়ারি ও ফায়ারক্লের খনি ছাড়া তাহার ধানজমি, পুকুর, বাগান বিস্তর, এবং এখানকার বাজার হাটও তাহারই। তাহা ছাড়া একটা সিনেমা হাউস চলিতেছে, অপর একটা দাবি উঠিয়াছে, বাড়ি তৈয়ারি হইতেছে, মনে হলো ভালোই চলিবে। এইসব ব্যাপার দেখাশোনা করিবার জন্য স্বরাজবাবু আছেন। সত্যবাবু নিজে আর খুব বেশি খাটতে পারেন না, তাহার রক্তের চাপ বৃদ্ধি হইয়াছে। এই জন্য স্বরাজবাবু বলিলেন, যত শীঘ্র সম্ভব নকুলের সহিত বনানীর বিবাহ দিয়াই তিনি কর্মস্থল হইতে সম্পূর্ণভাবে অবসর লইবেন। স্বরাজবাবুর বড় ছেলে বড় চাকরি করে, সরকারি অফিসার সে। অন্য ছেলেটিও অ্যাপ্রেন্টিস হইয়া ঢুকিয়াছে একটি বড় কোম্পানিতে। হয়তো শীঘ্রই কোম্পানি তাহাকে উচ্চশিক্ষার জন্য বিলাত পাঠাইবে। সুতরাং সত্যবাবু ও স্বরাজবাবু উভয়েরই সব দায়িত্ব প্রায় চুকিয়া আসিয়াছে। বনানী ও নকুলের বিবাহ হইয়া গেলেই তাহারা দুইজনেই অবসর গ্রহণ করিতে পারেন। নকুল কলিকাতায় রহিয়াছে, কি কাজ করিতেছে কেহই জানে না, তবে সে চিঠি লেখে, নানা কারবারে জড়িত রহিয়াছে, শীঘ্র ফিরিতে পারিবে না। নকুল ক্রমাগত টাকা চায় এবং টাকাও পাঠানো হয়। অবশেষে সত্যবাবু বিরক্ত হইয়া নিজেই লিখিলেন, শীঘ্র বাড়ি না আসিলে তিনি স্বয়ং কলিকাতা গিয়া নকুলকে ফিরাইয়া আনিবেন, আর টাকা পাঠানো হইবে না। অবিলম্বে সে বাড়ি ফিরিয়া আসুক। এই চিঠিখানি পাওয়ার দিন তিনেক পরে নকুল বাড়ি ফিরিল। সত্যবাবু ও বরুণা দেবী দেখিয়া অবাক হইলেন। নকুলের চাল চলন, কথাবার্তা প্রায় খাঁটি কলিকাতার মতো হইয়াছে। তাহারা অবশ্য কিছু বলিলেন না, তবে সত্যবাবু কিঞ্চিত চিন্তিত হইলেন। ভদ্রলোকের ছেলে অবশ্যই ভদ্রলোকের মতো থাকিবে, কিন্তু অতিরিক্ত কিছু করা কখনোই ভালো নহে। দেখা গেল নকুলের 18 জোড়া জুতা, 7 জোড়া চটি ও 3 জোড়া খড়ম, 2টি সুটকেশ বোঝাই পোশাক ও প্রকাণ্ড একটি ট্রাঙ্কে নানান বস্তু রহিয়াছে। এছাড়া তাহার সঙ্গে একটা অ্যালসেশিয়ান কুকুর, যাহার মূল্য এদেশের লোক শুনিলে বিশ্বাস করিবে না। কুকুরটির জন্য দৈনিক প্রায় 30 টাকার খাদ্য এবং একটি চাকর প্রয়োজন। 2টি বন্দুক ও মৎস্য ধরিবার এলাহি সরঞ্জাম সঙ্গে আনিয়াছে সে, আর আনিয়াছে একটি মোটর বাইক, যাহার চেহারা বন্য মহিষের মতো ভয়ঙ্কর। সত্যবাবু সবই দেখিলেন, চুপ করিয়া রহিলেন তিনি। সত্যবাবু দীর্ঘকাল বড় রাজ স্টেটে দেওয়ানি করিয়াছেন। রাজা রাজড়াদের চালচলন তাহার ভালোই জানা আছে। নিজেও তিনি যথেষ্ট ভালোভাবেই পরিবার প্রতিপালন করিয়াছেন, কিন্তু শহরের এইসব আড়ম্বর তাহার মেকি মনে হইল। মনক্ষুণ্ণ হইলেও অনেক ভাবিয়া চিন্তিয়া তিনি নকুলকে কিছুই বলিলেন না। বরুণা দেবীও চুপ করিয়া রহিলেন। কিন্তু স্বরাজবাবুর কন্যা বনানীর সহিত নকুলের বিবাহের কথাটা বলিতেই হইবে। বরুণা দেবী তাহাকে বলিলেন। সময়ের অপেক্ষা করিতেছেন তিনি, কিন্তু সময় আর হইতেছে না। নকুল আসিয়া অবধি নিজের অফিস লইয়া পড়িয়াছে। তাহা ছাড়া শিকার, মৎস্য ধরিবার নেশা আছে। এইসব ব্যাপারের জন্য নকুলের সহিত বরুণা দেবীর দেখা সাক্ষাৎ প্রায় হইতেছে না। যখনই হয় নকুল জানায় সে অতিশয় ব্যস্ত আছে, এখন কোনো কথা শুনিবার অবসর নাই। আজ কিন্তু বরুণা দেবী বলিয়া পাঠাইলেন, সন্ধ্যার পর নকুল যেন তাহার সহিত অবশ্যই সাক্ষাৎ করে, জরুরি প্রয়োজন আছে। সাক্ষাৎ না করিলে তিনি অতিশয় দুঃখিত হইবেন। নকুল যেভাবেই হোক যেন সময় করিয়া লয়। বরুণা দেবীর ভাগ্য হয়তো আজ প্রসন্ন। নকুল সন্ধ্যার পর আসিয়া বিষ্ণু মন্দিরে প্রবেশ করিল, হাতে বন্দুক ও একটি মৃত হাঁস। থাম থাম, আর ঢুকিস নে। কেন? তুমিই তো ডেকেছ এখানে দেখা করতে।
হ্যাঁ, কিন্তু মরা হাঁস নিয়ে তো আসতে বলিনি ঠাকুর ঘরে। ও, তা এটা তো আমি তোমার ঠাকুরকে ভেট দিচ্ছি নে। বলো, কি বলবে? আমি বাইরেই দাঁড়াচ্ছি। হাঁস আর বন্দুক রেখে হাত মুখ ধুয়ে কাপড় ছেড়ে আয়, আশীর্বাদ নিবি, তারপর আমার কথা বলবো। ওরে বাপ, তাহলে অনেক দেরি হবে মা, অন্তত রাত 9টা বেজে যাবে। বেশ, তাই আসিস। নকুলের ব্যবহারটা তাহার নিকট অতিশয় কঠোর এবং নীরস বোধ হইতেছিল। প্রায় মাসখানেক হইতে তিনি নকুলকে একটু নিভৃতে কথা বলিবার জন্য ডাকিতেছেন। নকুলের আর সময় হইতেছে না। আজ যদি বা সময় হইল, তো মরা হাঁস ও বন্দুক লইয়া সে শ্রী বিষ্ণু মন্দিরে আসিল কথা শুনিতে। এইরূপ প্রকৃতির পুত্র তাহার কোন কাজে লাগিবে, অথচ উহাকেই পুত্ররূপে গ্রহণ করা হইয়াছে। যথা সর্বস্ব তাহাকেই দেওয়া হইবে, এমনকি জলপিণ্ডের অধিকার পর্যন্ত। ওই ভক্তিনিষ্ঠাহীন যুবক কি কোনো দিন শ্রদ্ধার সহিত শ্রাদ্ধ করিবে তাহাদের? মনে তো হইতেছে না। বরুণা দেবী একটি দীর্ঘশ্বাস ফেলিলেন এবং মন্দিরেই বসিয়া রহিলেন। 9টা বাজিয়া গেল, নকুল আসিল না। 9:30 পর্যন্ত অপেক্ষা করিয়া বরুণা দেবী ঘরে চলিয়া আসিলেন। সত্যবাবু খবর জানিবার জন্য অপেক্ষা করিতেছিলেন। বরুণা দেবী আসিতেই প্রশ্ন করিলেন, মত পেলে? দেখাই করল না বলিয়া বরুণা দেবী মরা হাঁস হইতে বাকি সমস্ত স্বামীকে জানাইয়া বলিলেন, তিনি নকুলকে আর কিছু বলিতে চাহেন না। সত্যবাবু জানেন বরুণা দেবী অতিশয় বুনিয়াদী এবং অভিজাত পরিবারের কন্যা। আচারনিষ্ঠ এই ব্রাহ্মণ তনয়ার সুচিতা ও সংস্কারে নকুল আঘাত করিয়াছে রূঢ়ভাবে। সত্যবাবু বলিলেন, আচ্ছা, তোমাকে আর বলতে হবে না, আমি বলবো। হ্যাঁ, তুমিই বলো। আর দেরি করা চলে না। শুনলাম বনানী নাকি এমএ পড়বার জন্য তৈরি হচ্ছে। বিয়ে না হলে পড়তে চলে যাবে। বিয়ে হবে না কেন? নকুলের মত না হবার কোনো কারণ নেই। কে জানে, নকুলের কাছে আমি আর কোনো ভরসা রাখি নে। সত্যবাবু পত্নীর কথাটা শুনিয়া মুখের দিকে চাহিলেন, কোনো কথাই বলিলেন না। হয়তো অন্তরে অন্তরে স্ত্রীকে সমর্থনই করিলেন তিনি। সে রাত্রেই কাটিয়া গেল। নকুল সাক্ষাৎ করিল না, কোথায় ছিল কে জানে। পরদিন সকালেই সত্যবাবু ডাকিয়া পাঠাইলেন নকুলকে। বৈষয়িক প্রয়োজনে নকুলকে এক্ষুনি দরকার, সে যেন দেখা করে অবিলম্বে। নকুল তখনও বাহির হয় নাই। তাহার মোটর বাইক প্রস্তুত রহিয়াছে, সঙ্গে আরো 2 জন বন্ধুও রহিয়াছে। সকলে মিলিয়া ময়ূরাক্ষীর বাঁধে শিকার করিতে যাইবে শোনা গিয়াছে। ওদিকে বিস্তর বন্য শূকর পাওয়া যায়। 2-1টি যদি মারিতে পারে তো কিছু সুনাম হয়, এই উদ্দেশ্যে উহারা প্রস্তুত হইতেছিল। অকস্মাৎ সত্যবাবুর আহ্বান আসিল। এভাবে তিনি কখনো ডাকেন না। নকুল বিস্মিত হইল, বিরক্ত হইল মনে মনে, কিন্তু অগ্রাহ্য করিতে পারিল না। বন্ধুগণকে অপেক্ষা করিতে বলিয়া সে সত্যবাবুর নিকট উপস্থিত হইল। এসো, তোমাকে তো পাওয়াই যায় না, কি এমন কাজ করো? আগে বিষয়ে সম্পত্তির সবটা ভালো করে বুঝে নিতে হচ্ছে, দেখতে হচ্ছে। কোথায়? স্বরাজবাবু তো বলেন তুমি ওসব কিছুই দেখো না। বিষয়ের বোঝাবুঝি কার সঙ্গে হয় তোমার? আগে আমি কলিকাতায় যে কারবার ফেঁদে এসেছি তারই ব্যবস্থা করছি। সেটা খুব ফলাও কারবার, ভালো লাভ হবে। এখানকার বিষয়ে তো আপনি দেখছেন, আমি আর কি দেখব? তুমিই দেখবে,
কলকাতায় কিছু দেখবার দরকার নেই, এখানকারটা দেখতে পারলেই দিব্যি চলে যাবে তোমার। আমার বয়স হয়েছে, আর কতকাল বিষয় সম্পত্তি দেখব। তুমি এবার সব বুঝে সুঝে নাও, আমার কর্তব্য আমি শেষ করতে চাই। যে আজ্ঞে বলিয়া নকুল চলিয়া আসিতেছে। সত্যবাবু বললেন, একটা কথা শুনে যাও, তোমার এবার বিয়ে দিতে চাই আমরা। নকুল নিঃশব্দে দাঁড়াইয়া রহিল। সত্যবাবু বলিলেন, পাত্রী আমাদের ঠিক করা আছে। ঠিকই করা আছে? প্রশ্নটা যেন কর্কশ কণ্ঠে বাহির হইল নকুলের গলায়। হ্যাঁ, স্বরাজের মেয়ে বনানীকে পুত্রবধূ করতে চাই আমি। সে কি, আমি তো এ বিষয়ে কিছুই জানতাম না। তোমাকে যথাকালে জানাতেই ডেকেছি। তাছাড়া বনানী খুবই ভালো মেয়ে, আশা করি তোমার অমত হবে না। আমার মতামত আমি মাকে জানাবো। জানাবার মতো তোমার যদি অমত কিছু থাকে তো আমাকেই জানিয়ে দাও। তোমার মার সঙ্গে তোমার দেখা হবার আশা বড়ই কম দেখছি আজকাল। নকুল চুপ করিয়া রহিল। সত্যবাবু আদেশের সুরে বলিলেন, বনানীকে বিয়ে করতে হবে তোমায়, সেই আমাদের নির্বাচিতা কন্যা। আমি বুঝতে পারছি না, এতে আপনার সম্মান কি করে বজায় থাকবে? কেন, অসম্মানের কি আছে? স্বরাজবাবু সামান্য একজন কর্মচারী আমাদের, তার মেয়ে এবাড়ির বউ হবে? কথাটার মধ্যে এমন একটা তীব্র বিষ রহিয়াছে যাহা সত্যবাবুকে কয়েক মুহূর্তের জন্য অবাক করিয়া দিল। তিনি কোনো কথা বলিবার পূর্বেই নকুল পুনরায় বলিল, এরকম বিয়ে হতে পারে না। কোনো চাকরের মেয়েকে বিয়ে করতে পারবো না আমি। চাকরের মেয়ে? না তো কি, সম্মান করে ওকে কর্মচারী বলা হয়, কথাটা একই। সত্যবাবু সামলাইবার পূর্বেই স্বরাজবাবু আসিয়া প্রবেশ করিলেন। বেশ বোঝা গেল পাশের কামরা হইতে তিনি উভয়ের সব কথাই শুনিতেছিলেন। নিজের কন্যার বিবাহ বিষয়ে কথা হইবে জানিয়াই হয়তো তাহার এইরূপ লুকাইয়া শুনিবার প্রবৃত্তি হইয়াছিল। সেই আত্মগ্লানি স্খালন করিতেই যেন তিনি স্বয়ং আসিয়া দাঁড়াইলেন এবং সত্যবাবুকে উদ্দেশ্য করিয়া বলিলেন, ও কথা থাক দাদা, বনানীর জন্য আমি অন্য পাত্র দেখব। আপনি যোগ্যা কন্যা দেখে ঘরে পুত্রবধূ আনুন। বনানী আপাতত এম.এ. পাশ করে আসুক। আর সত্যবাবু অবশ দৃষ্টিতে তাকাইলেন স্বরাজবাবুর দিকে। স্বরাজবাবু বলিলেন, আমার বয়স হয়েছে দাদা, শরীরও বইছে না, এবার অবসর নিতে চাই। ছেলেরাও বড় হয়েছে, বাকি বনানীর বিয়ে, সে যখন হয় হবে। আপাতত আমাকে আমার কর্ম থেকে অবসর দেবার ব্যবস্থা করুন। তা কি করে হবে স্বরাজ? হবে না কেন? ওর বয়স হয়েছে এবং উনি যখন নিজেকে অক্ষম ভাবছেন তখন ওকে অবসর দেওয়াই ভালো। যোগ্য ম্যানেজার একজন আমাদের জোগাড় করে নিতে হবে, তার জন্য মাস তিনেক সময় দরকার। বেশ, 3 মাস আমি রয়েছি। স্বরাজবাবু উত্তরটা দিলেন, ভালো কথা, আমি এর মধ্যে যতটা পারি সব বুঝে নেব আপনার কাছে। যে আজ্ঞে। স্বরাজবাবু নকুলকে কোনো দিনই আজ্ঞে আপনি বলেন নাই, আজ যেন বলিতে বাধ্য হইলেন। সত্যবাবু এই সংঘাতের মধ্যে পড়িয়া হাবুডুবু খাইতেছিলেন। নিতান্ত নিরুপায়ের মতো তিনি আস্তে আস্তে উঠিয়া অন্দরে চলিয়া গেলেন। নিজেকে যথেষ্ট অভিজাত এবং সক্ষম বলিয়া নকুলের ধারণা। এই আত্মবিশ্বাস তাহাকে আজিকার ঘটনায় আরও কিছুটা আগাইয়া দিল। সে আজ সত্যবাবু ও স্বরাজবাবুকে জবাব দিতে পারিয়াছে, যাহা ইতিপূর্বে সে কোনো দিন পারে নাই।
সত্যবাবু কি ভাবিলেন তাহা ভাবিয়া দেখা নকুল দরকার মনে করিল না। স্বরাজবাবু কতটা আঘাত পাইলেন তাহাও সে বিবেচনা করিতে চাহিল না। সে আজ জয়ী হইয়াছে, এই আনন্দেই বিভোর হইয়া শিকারে চলিয়া গেল। সারা দিন নকুল ভাবিয়াছে যত শীঘ্র সম্ভব স্বরাজবাবুর নিকট হইতে বৈষয়িক ব্যাপারগুলো বুঝিয়া লইতে হইবে। সেই যখন সবকিছুর মালিক তখন তাহাকেই সব দেখিতে হইবে, তাহার ইচ্ছা মতো সব চলিবে। এই কর্তৃত্বই সে চায়। স্বরাজবাবুর কন্যাকে বিবাহ না করিবার কারণ যাহা সে বলিয়াছে তাহাই যথেষ্ট। চাকরের মেয়েকে বিবাহ করা সম্ভব নয়। কিন্তু নকুল মনে মনে জানে বনানীকে বিবাহ করিবার মতো কোনো যোগ্যতা তাহার নাই। বনানীকে ছোটবেলা হইতেই চেনে নকুল। অতিশয় বুদ্ধিমতী ও সুন্দরী এবং স্বাধীন চেতা মেয়ে সে। নকুলের বিদ্যাবুদ্ধি তাহার হাঁটুর নিচেও পৌঁছয় না। উহাকে বিবাহ করা বাঘের সঙ্গে ঘর করা একই কথা। কিন্তু বাঁশরীর কথা পরে বলিলেও চলিবে। ইতিমধ্যে বর্তমান আঘাতটা সত্যবাবু কিছু সামলাইয়া লোক, নকুলও সম্পত্তিটা অধিকার করিয়া লোক। শিকার পর্ব সারিয়া নকুল সন্ধ্যায় গৃহে ফিরিল। কয়েকটা পাখি মারা হইয়াছে, সেগুলো রান্নার জন্য বাবুর্চিকে দেওয়া হইল। অতঃপর হাত মুখ ধুইয়া বস্ত্রাদি পরিবর্তন করিয়া নকুল কি যেন ভাবিয়া বরুণা দেবীর সহিত সাক্ষাৎ করিবার জন্য শ্রী বিষ্ণু মন্দিরে উপস্থিত হইল। বরুণা দেবী বিস্মিত হইলেন না, কারণ গতকাল যথাকালে নকুল আসে নাই, তাই আজ আসিয়াছে, এইরূপ একটা ধারণা করিলেন তিনি, এবং ভাবিলেন হয়তো নকুল মত পরিবর্তন করিয়াছে, বনানীকেই বিবাহ করিবার কথা বলিতে আসিয়াছে। তিনি সাগ্রহে নকুলকে বসাইয়া আশীর্বাদ দিলেন ও প্রসাদের থালাটা আগাইয়া দিয়া বলিলেন, তোর বিয়ের ব্যবস্থা আমরা শীঘ্রই করতে চাইছিলাম নকুল। কেন মা, শীঘ্রই কেন? আমি তো আইবুড়ো মেয়ে নই, পুড়িয়েও যাইনি। না বাবা, তবে আমাদের ইচ্ছা ছেলে মেয়ে আসুক, ঘর সংসার একটু ভরে উঠুক। তাছাড়া বয়সও তো হলো তোর। তুই এসেছিলি 8 বছর বয়সে, সে আজ 20 বছর হলো, তাহলে তোর বয়স হলো 28 বছর। ওটা কিছুই এমন বয়স নয় মা। তাছাড়া বল, থামলে কেন? বিয়ে আমি নিজেই দেখে শুনে করব, আমার পছন্দ মতো মেয়েই চাই আমি। বনানী কিছু খারাপ মেয়ে নয় নকুল। খারাপ ভালোর কথা হচ্ছে না, যে আমার বাড়িতে চাকরি করে তার মেয়েকে বিয়ে করা সম্মানের পক্ষে হানিকর, এ হয় না মা, এ খুব অন্যায় প্রস্তাব। স্বরাজবাবু ওর বাল্য বন্ধু, তাকে চাকর মনে করিস কেন নকুল? চাকর চাকরি, বাবার উচিত নয় ওর সঙ্গে ওভাবে দাবা খেলা বা মেলামেশা করা। যাক, উনি নিজেই কাজে জবাব দিচ্ছেন, আমি কাল থেকে সব বুঝে নেব ওর কাছে, তারপর ভালো দেখে একটা ম্যানেজার রাখবো। বরুণা দেবী অতিশয় দুঃখিত হইলেন। তিনি কিছুই আর বলিলেন না। নকুল প্রসাদের থালা হইতে সামান্য মিষ্টান্ন মাত্র গ্রহণ করিয়া এক ঢোক জল খাইল এবং চোখ মুছিয়া বলিল, আমার বিয়ের জন্য ভেবো না তোমরা, সেসব আমার ঠিক করাই আছে। বাবাকে তুমি জানিও, কলকাতার অ্যারিস্টোক্রেট সোসাইটির মেয়ে আনতে হবে। তোমাদের মতো কেষ্ট বিষ্টু নিয়ে বসে থাকা গঙ্গা জল আর গোবর খাওয়া মেয়ের আজকাল আর চলন নেই। বরুণা দেবী কিছুই বলিলেন না। যদিও বলিতে ইচ্ছা হইতেছিল, মহাকবি রবীন্দ্রনাথের মানসস্বর্গ ভারতের অন্যতম শ্রেষ্ঠ বিদ্যা প্রতিষ্ঠান শান্তিনিকেতনের ছাত্রী বনানী গোবর গঙ্গা জল খাওয়া মেয়ে সে নয়। কিন্তু বরুণা দেবী বুঝিয়া লইলেন নকুলের মন অন্য কোথাও বাঁধা আছে, অতএব কোনো কথাতেই ফল হইবে না। তিনি নিঃশব্দেই বসিয়া রহিলেন। নকুল
গলা ছাড়িয়া বলিল, বিষয় সম্পত্তি আমি সব দেখাশোনা করব, এবার বাবা এখন বিশ্রাম করুন। কিন্তু আমি তো এখনো পর, তুমি বাবাকে বলো উইলখানা যেন শিগগিরই করে দেন। উইল হয়তো তার করাই আছে নকুল। তাহলে আমাকে সেটা দেখাতে বলো। আচ্ছা, বলবো। হ্যাঁ, আমাকে যখন তোমরা আমার মা বাবার কাছ থেকে ছাড়িয়ে নিজের করে নিয়েছো, যখন তোমাদের সবকিছু শ্রাদ্ধ পিণ্ডি আমাকেই করতে হবে, তখন বিষয়টাও যাতে আমার হয় তাও তো তোমাদের দেখা দরকার। তোর ছাড়া আর কার হবে নকুল? আর তো কেউ নেই আমাদের। নেই জানি, তবু সম্পত্তির লোভে অনেক মেকি লোক খাড়া হয়, হতে পারে। ওসব তুমি বুঝবে না। বাবাকে বলো উইল যদি করে থাকেন তো আমি যেন দেখতে পাই, কারণ পুত্রেষ্টি যোগ্যটা তোমরা এ যাবৎ করনি। বরুণা দেবী আর কিছু বলিলেন না। নকুলের কথাগুলো তাহার ভালো লাগিতেছিল না। স্নেহ মমতাহীন এই বৈষয়িক বাক্যালাপ তাহাকে যথেষ্ট পীড়িত করিতেছিল। তিনি শুধু একটা দীর্ঘশ্বাস ফেলিলেন। বলবে তাহলে, বলিয়া নকুল চলিয়া আসিল। বরুণা দেবীর দুঃখের কুল কিনারা নাই, কিন্তু তিনি নিজেকেই অপরাধিনী ভাবিতেছেন। নকুলকে তিনিই পুত্ররূপে গ্রহণ করিয়াছিলেন। সত্যবাবু তাহাকেই সান্ত্বনা দিবার জন্য মনোরমা ও বিজনের পুত্রকে এভাবে গ্রহণ করিয়াছেন। অন্যথায় সত্যবাবু এইরূপ হীন বংশের সন্তানকে কখনোই গ্রহণ করিতেন না। কিন্তু কি আর এখন করিবার আছে? নকুলই এখন সর্বেশ্বর। শ্রাদ্ধপিণ্ডাদির জন্য সে সম্পত্তি চাহিতেছে, ইহাই জানাইয়া গেল। ছেলেটি এতই উগ্র এবং অশিষ্ট যে কিভাবে কথা কহিতে হয় তাহাও জানে না। অদৃষ্ট। নিজের সন্তানকে হারাইয়া যে গভীর দুঃখ তিনি পাইয়াছিলেন, আজ আবার তাহাই অন্তরে জাগিয়া উঠিল। কিন্তু দীর্ঘকালের ব্যবধানে তিনি অনেক কিছু সহ্য করিতে অভ্যস্ত হইয়াছেন। তাই নিজেকে সামলাইয়া স্বামীর নিকট গিয়া নকুলের কথা জানাইলেন। সত্যবাবু সব শুনিয়া বেশ চিন্তিত হইয়া বহুক্ষণ নিস্তব্ধ থাকিলেন। অবশেষে গম্ভীর কণ্ঠে বলিলেন, উইল তাকে দেখাবার কোনো আবশ্যক নাই। বিষয় সম্পত্তি সে যতটা পারে বুঝে নিক, তারপর আমি উইল করব। বরুণা দেবী আর কিছুই বলিলেন না। বিষয় সম্বন্ধে তিনি বোঝেন কম এবং বুঝিবার চেষ্টাও আর করেন না। বনানীকে বধূ করিতে না পাওয়ায় মন তাহার অত্যন্ত নিরাশ হইয়া গিয়াছে। তাই নকুলের ওপর খুব প্রসন্নও নন তিনি। বনানী বধূ হইবার যোগ্যা মেয়ে। বরুণা দেবী আশা করিয়াছিলেন নকুল এমন স্ত্রী পাওয়া ভাগ্য বলিয়া মনে করিবে। কে জানে কাহাকে সে নির্বাচন করিবে, অথবা নির্বাচন করা হইয়া গিয়াছে। অন্তরের দুঃখ অন্তরে চাপিয়াই তিনি বিষ্ণু মন্দিরে আসিয়া ঢুকিলেন। সত্যবাবু স্ত্রীর মুখে নকুলের কথা শুনিয়া অন্তরে যথেষ্ট দুঃখ পাইলেন। যাই হোক, এখন আর কিছু করার নাই ভাবিয়া তিনি স্বরাজবাবুকে ডাকিয়া বলিলেন, কিছু মনে করো না স্বরাজ, আমি কোনো দিন তোমাকে কর্মচারী হিসাবে দেখিনি, আজও দেখছি না। তুমি আমার বাল্যবন্ধু ছিলে, আছো এবং থাকবে। তা জানি দাদা, আপনার স্নেহ থেকে তো কখনো বঞ্চিত হইনি, হবেও না। কিন্তু দেখছো তো আমি নিরুপায় হয়ে পড়েছি। না দাদা, এর আর নিরুপায় হবার কি আছে? উনি যখন সর্বেশ্বর হবেন তখন ওকে সব বুঝিয়ে দেওয়াই ভালো। আমিও নিষ্কৃতি পাই, আর আপনিও উপযুক্ত ছেলের হাতে সব ভার দিয়ে নিশ্চিন্ত হতে পারেন। হ্যাঁ, কি আর করা যায়। কিন্তু স্বরাজ,
শুনলাম নকুল তার মাকে বলেছে অবিলম্বে উইল করে তাকে দেখাতে হবে যে সব কিছু তাকেই দেওয়া হলো। কি করা যায় বলো তো? স্বরাজবাবু বেশ কিছুক্ষণ চিন্তিত রহিলেন। পরে বলিলেন, উইল করতেই হবে দাদা, করাই উচিত, কিন্তু সব কিছু একেবারে এখনই দিয়ে ফেলার আমি পক্ষপাতী নই। কারণ বলো স্বরাজ, থামলে কেন? কিছু মনে করবেন না দাদা, বনানীর সঙ্গে ওর বিয়ে না হওয়ায় আমরা খুশি হয়েছি। ছেলেটির গতি প্রকৃতি আমার খুব ভালো লাগছে না। আপনার বিশাল সম্পত্তি এখনই সবটা তার হাতে তুলে দেওয়া ঠিক হবে না মনে হয়। তুমি ঠিকই বলেছ স্বরাজ, আমারও তাই ইচ্ছে। বনানীর বিয়ের জন্য তাড়াহুড়ো করো না, সে এমএ পাশ করুক। হ্যাঁ দাদা, এখন আর কোনো চেষ্টাই করছি না আমি। বেশ, নকুলকে তুমি যথাসম্ভব কাজকর্মগুলো বুঝিয়ে দাও এবং জানাও যে সবই তার, সেই সব পাবে। কিন্তু উইল করা থাকলেও তাকে এখন দেখানো চলবে না। ওটা আপনি জানবেন দাদা, আমাকে নিষ্কৃতি দিন। আচ্ছা, তাই হবে। বসো, একচাল খেলা যাক। দুই বন্ধু দাবা খেলিতে বসিলেন। খেলার মাঝামাঝি সময়ে আসিল নকুল। সত্যবাবুর সহিত স্বরাজবাবুকে খেলা করিতে দেখিয়া সে জ্বলিয়া উঠিল, কিন্তু চট করিয়া কঠিন কিছু বলা সম্ভব নয়। তাই সে বলিল, আমি সব বুঝে নেবার জন্য অফিসে বসে আছি, আর আপনি এখানে দাবা খেলছেন স্বরাজবাবু? এরকম করলে কাজ হয় কি করে? কথাটার অশিষ্ট ভঙ্গি সত্যবাবুকে বিদ্ধ করিল। তিনি দাবার ঘুঁটি হইতে হাতটা তুলিয়া নকুলের দিকে চাহিলেন। নকুল বুঝিল তিনি অপ্রসন্ন হইয়াছেন। আমাকে কাজগুলো বুঝিয়ে দিয়ে উনি অবসর নেবেন বাবা, তারপর আপনারা যত খুশি দাবা খেলবেন। দাবা খেলার জন্যই না হয় ওকে মাইনে দেবেন। থামো নকুল, আমি কাকে মাইনে দিয়ে দাবা খেলার জন্য রাখবো সেটা তোমাকে ভাবতে হবে না। আপাতত তুমি নায়েব নারায়ণ বাবুর কাছে যতটা যা আছে বুঝে নাওগে। সেগুলো বোঝা শেষ হয়ে গেলে কেমন চালাও দেখে তারপর স্বরাজ তোমাকে বাকি সব বুঝিয়ে দেবে। যাও এখন এখান থেকে। সত্যবাবুর ভারিক্কি গলার যাও এখন এখান থেকে কথাটায় নকুল বেশ ভীত হইল। কোনো কথাই সে আর বলিতে পারিল না, কিন্তু তৎক্ষণাৎ সে চলিয়াও গেল না। স্বরাজবাবু এই অস্বস্তিকর পরিস্থিতি হইতে পরিত্রাণের জন্য বলিলেন, অনুমতি করলে আমি ওকে ফায়ার ক্লে আর কয়লা কুঠির ব্যাপারগুলো বুঝিয়ে দিই দাদা। নারায়ণবাবু তো ওসব জানেন না। না, আগে এখানকার হাট বাজার, ভাড়া বাড়ি, সিনেমা হল এসব বুঝে নিক, তারপর কলিয়ারি ফায়ার ক্লের ব্যাপার বুঝবে। এসো, এই কিস্তি। তিনি ঘোড়া চালিলেন। মাত হলাম দাদা বলিয়া স্বরাজবাবু হাত গুটাইলেন, কিন্তু সত্যবাবু বুঝিতে পারিলেন অবস্থাটা। তাই আবার ছকটা পাতিতে পাতিতে বলিলেন, তোমাকে যা বললাম নকুল তাই করোগে। সম্পদ রক্ষা করা সোজা নয়, খুব কঠিন কাজ। সেটা কেমন পারো আমি দেখতে চাই। আপাতত তোমার বিয়ের প্রস্তাব আমি বন্ধ রাখলাম। যাও, নিজেকে তৈরি করো। নকুল আর কিছু বলিতে সাহস করিল না, চলিয়া আসিল, কিন্তু ক্রোধে তাহার চোখ মুখ লাল হইয়া উঠিয়াছিল। অফিসে আসিয়া সে ধমকের স্বরে ডাক দিল, নারায়ণবাবু। আগে যাই। বৃদ্ধ নারায়ণবাবু সন্ত্রস্ত হইয়া তৎক্ষণাৎ ছুটিয়া আসিলেন। তাহার নাকের উপর চশমা,
শরীর কুঁজো হইয়া গিয়াছে। কাঁপিতে কাঁপিতে বলিলেন, কি হুকুম হুজুর? আপনার সেরেস্তার কাগজপত্র আনুন, আমি বুঝতে চাই। যে আজ্ঞে, এক্ষুনি আনছি বলিয়া নারায়ণবাবু বাহির হইয়া গেলেন। নকুল নিজের অফিসে বসিয়া সিগারেট ধরাইল। গল্পটি কেমন লাগলো জানাতে ভুলবেন না কমেন্ট করে। ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন। আর যদি এরকমই সুন্দর সুন্দর গল্প শুনতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।